আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব লালবাগ কেল্লা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিগত প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষায় এই লালবাগ কেল্লার পরিবিবি এবং মুঘল সুবেদার শায়েস্তা খান সম্পর্কে অনেক প্রশ্ন এসেছিল, আগামীতেও আসবে। তাই আমরা লালবাগ কেল্লা সম্পর্কে জেনে নেব। সেই সাথে আমরা আরও জানব ভ্রমণ গাইড, যারা ভ্রমণ করতে চান, কখন আসবেন, কিভাবে আসবেন, কি কি দর্শনীয় স্থান দেখতে পাবেন, কবে বন্ধ থাকে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। পরিবিবির সমাধি লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে অন্যতম এটি। এখানে পরিবিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে 3টি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে সেই ছবিটি বেশি পরিচিত, যেটি মূলত পরিবিবির সমাধির ছবি। পরিবিবি, যার অন্য নাম ইরান দুঃখত রহমত বানু, ছিলেন সুবাহ বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে 1668 সালে 3রা মে পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মাণ করা হয়। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রং এর ফুল পাতা শোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে 8টি ঘর রয়েছে। স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কষ্টি পাথরের তৈরি এবং 4 কোণে 4টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের ওপর এই গম্বুজটি একসময়ে স্বর্ণখচিত ছিল। পরবর্তীতে পিতলের তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। স্থাপনাটির অভ্যন্তরে সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল। লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁ এর কন্যা পরিবিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুঃখত রহমত বানুর অর্থাৎ পরিবিবি মৃত্যুবরণ করেন। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার 3টি প্রধান স্থাপনার একটি হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখনো পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে 3টি ভবন স্থাপনার সমন্বয়, অর্থাৎ মসজিদ, পরিবিবির সমাধি ও দেওয়ান-ই-আম, সাথে 2টি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশ প্রত্নতত্ত্ব
অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল। আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে, প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে। দক্ষিণের দুর্গ প্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে 5টি বুরুজ ছিল, উচ্চতায় 2 তলার সমান, এবং পশ্চিমের দুর্গ প্রাচীরে ছিল 2টি বুরুজ, যার সবচেয়ে বড় ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বার। বুরুজগুলো ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করেছিল 3টি প্রধান ভবন, পূর্বে দেওয়ান-ই-আম ও হাম্মামখানা, পশ্চিমে মসজিদটি এবং পরিবিবির সমাধি, দুটোর মাঝখানে এক লাইনে কিন্তু সমান দূরত্বে নয়। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা 3টি ভবনকে পূর্ব থেকে পশ্চিম ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে। দেওয়ান-ই-আম এবং এর সাথে সংযুক্ত হাম্মামের পেছনের অংশ দেওয়ান-ই-আম বাংলার মুঘল গভর্নরদের দরবার ও বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার করা হতো। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো। হাম্মামখানাকে বাসভবন হিসেবে, দেওয়ান-ই-আম বিচারালয় হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা আর উপরতলা ছিল আদালত বা দেওয়ান-ই-আম। শায়েস্তা খাঁ এই ভবনে বসবাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। শাহী মসজিদ 3টি গম্বুজওয়ালা মসজিদ এটি, যেটি লালবাগ কেল্লার ভিতরেই অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন 3টি গম্বুজওয়ালা দুর্গ মসজিদ এই মসজিদ নির্মাণ করেছিলেন। নির্মিত 3টি গম্বুজের বৈশিষ্ট্য মসজিদটিকে এদেশে প্রচলিত মুঘল মসজিদদের একটি আদর্শের উদাহরণ। বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। লালবাগ কেল্লার ভিতরে রয়েছে একটি পানির ট্যাঙ্ক। এটি দেখতে বর্গাকৃতির। দেওয়ান-ই-আমের পূর্ব দিকে স্থাপন করা হয়। সেখানে ট্যাঙ্কে নামার জন্য 4টি কোণার সিঁড়ি রয়েছে। কেল্লা জাদুঘর, শায়েস্তা খাঁর বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। বর্তমানে লালবাগ কেল্লা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পর্যটক এখানে ঘুরতে আসেন। জনপ্রতি 30 টাকা মূল্যে টিকিট কেটে প্রবেশ করতে হয়। বিদেশিদের জন্য টিকিট মূল্য 100 টাকা। শায়েস্তা খান মুঘল আমলে বাংলার একজন বিখ্যাত সুবেদার বা প্রাদেশিক শাসক ছিলেন। তার খ্যাতি মূলত বাংলার সুবেদার হিসেবে। 2 দফায় সর্বমোট 22 বছর তিনি বাংলায় শাসন করেন। তিনি সম্রাট আওরঙ্গজেবের মামা ছিলেন। প্রথমে 1664 থেকে 1678 সাল এবং দ্বিতীয়বার 1680 থেকে 1688 সাল। তার শাসনামলে ঢাকার ব্যাপক উন্নতি সাধিত হয় এবং এই প্রদেশে মুঘল শাসনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত হয়। তার শাসনামলে ঢাকায় 8 মণ চাল পাওয়া যেত। এর উল্লেখযোগ্য কীর্তিগুলোর মধ্যে একটি ছিল মুঘলদের চট্টগ্রাম বিজয়। 1660 সালে তাকে মারাঠা রাজা ছত্রপতি শিবাজী মহারাজের বিরুদ্ধে সংগ্রামে অংশ নিতে পাঠানো হয়েছিল। যাই হোক, তিনি একটি আশ্চর্যজনক আক্রমণে পরাজিত হন এবং তার একটি পুত্রকে হারান। এরপরে তিনি পুনে ত্যাগ করেন এবং তার শিবিরটি আওরঙ্গাবাদে স্থানান্তরিত করেন। ইঙ্গ-মুঘল যুদ্ধে তিনি ইংরেজদের পরাজিত করেছিলেন। পরিবিবি শায়েস্তা খানের কন্যা এবং শাহজাদা মোহাম্মদ আজমের স্ত্রী ছিলেন। পরিবিবি ছিলেন সুবাহ বাংলার মুঘল সুবাদার শায়েস্তা খানের কন্যা এবং সম্রাট আওরঙ্গজেবের পুত্র ও ভবিষ্যৎ মুঘল সম্রাট মোহাম্মদ আজম শাহ এর 3য় স্ত্রী হিসেবে বিবাহ ঠিক হয়েছিল। কিন্তু পরিবিবির 1684 সালে আকস্মিক মৃত্যুর কারণে আর বিয়ে হয়নি। এছাড়াও তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রধান স্ত্রী সামগ্রী নূরজাহানের নাতনি। পরিবিবি মারা যান 1684 সালে। সমাধি পরিবিবির মাজার লালবাগ কেল্লা, ঢাকা, বাংলাদেশে অবস্থিত। পরিবিবির বাবা ছিলেন শায়েস্তা খান। তার ধর্ম ছিল ইসলাম।
শায়েস্তা খানের কন্যা পরী বিবির আসল নাম ছিল ইরান দুঃখত রহমত বানু, তবে পরী বিবি নামটি অধিক প্রচলিত। তিনি শায়েস্তা খানের কন্যা কিনা তা নিয়ে কিছু ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত থাকলেও তিনি যে শায়েস্তা খানের কন্যা তা স্বয়ং শায়েস্তা খানের নিজের ওসিয়তনামা থেকেই প্রমাণিত হয়। ওসিয়তনামাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাটরা ওয়াকফ পরিদপ্তরে এখনো সংরক্ষিত রয়েছে। শাহজাদা মোহাম্মদ আজম শাহ এর সঙ্গে পরী বিবির তৃতীয় বিবাহ ঠিক হয়। তাদের বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছিল 1,80,000 টাকা, কিন্তু 1684 সালে লালবাগ কেল্লার অভ্যন্তরে তার অকাল মৃত্যু ঘটে, আর মৃত্যুর কারণে তাদের আর বিয়ে সম্পূর্ণ হয়নি। 1678 সালে সুবাহ বাংলার তৎকালীন সুবাহদার শাহজাদা মোহাম্মদ আজম লালবাগ কেল্লার নির্মাণ শুরু করেন। তিনি বাংলার সুবাহদার গভর্নর হিসেবে মোট 15 মাস ঢাকায় ছিলেন, কিন্তু লালবাগ কেল্লার নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার আগেই তার পিতা মুঘল সম্রাট আওরঙ্গজেব মারাঠা বিদ্রোহ দমনের জন্য তাকে দিল্লিতে ফিরে আসার নির্দেশ দেন। এ সময়ের মধ্যে একটি দরবার হল ও একটি মসজিদ নির্মিত হয়। তারপর 1680 সালে পরী বিবির বাবা শায়েস্তা খান পুনরায় বাংলার সুবেদার নিযুক্ত হন। তিনি পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু 1684 সালে কেল্লার ভেতরে শায়েস্তা খানের কন্যা ইরান দুঃখত রহমত বানুর পরী বিবি মৃত্যুবরণ করলে শায়েস্তা খান দুর্গটিকে অপয়া মনে করে 1684 সালে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। তিনি দুর্গের অভ্যন্তরে পরী বিবির সমাধি একটি সুদৃশ্য সমাধিসৌধ তৈরি করেন, যা পরী বিবির মাজার হিসেবে পরিচিত। লালবাগের কেল্লার অভ্যন্তরে 3টি স্থাপনা রয়েছে, সেগুলো হলো মসজিদ, পরী বিবির সমাধি ও দেওয়ান-ই-আম। এগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো পরী বিবির মাজার। The Lalbagh Fort is a fort in the old city of Dhaka, Bangladesh. Its name is derived from its neighborhood Lalbagh, which means red garden. The term Lalbagh refers to reddish and pinkish architecture from the Mughal period. The original fort was called Fort Aurangabad. লালবাগ কেল্লার ভিতরে রয়েছে একটি সুড়ঙ্গ। অনেকগুলো সুড়ঙ্গ রয়েছে, তার মধ্যে একটি বহুল আলোচিত। লালবাগ কেল্লার নিচে রয়েছে অনেকগুলো সুড়ঙ্গ। এগুলো জমিদার আমলে তৈরি করা হয়। জমিদাররা বিপদের সময় এসব সুড়ঙ্গের পথে পালিয়ে যেতেন। তেমনি একটি সুড়ঙ্গ আছে এখানে, যার ভিতরে কেউ ঢুকলে আর ফিরে আসে না, অর্থাৎ কেউ এই সুড়ঙ্গের ভিতর প্রবেশ করলে সে আর ফিরে আসে না। পরীক্ষার জন্য একবার 2টা কুকুরকে চেইন বেঁধে সেই সুড়ঙ্গে নামানো হয়েছিল। চেইন ফেরত আসলেও কুকুর দুটো কিন্তু ফিরে আসেনি। লালবাগ কেল্লার সুড়ঙ্গ পরিচিতি। সুবেদার আজম শাহ 1678 সালে ঢাকার একটি প্রাসাদ দুর্গ নির্মাণে হাত দেন। তখন ঢাকার সুবেদারদের থাকার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা ছিল না। স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে আসা সুবেদাররা ঢাকার স্থায়ী ভবন নির্মাণে কোনো উৎসাহ দেখাননি। যুবরাজ আজম শাহ প্রথমে উদ্যোগ নেন। তিনি অত্যন্ত জটিল একটি নকশা অনুসরণ করে দুর্গের নির্মাণ কাজ শুরু করে। তিনি দুর্গের নামকরণ করেন কিল্লা আওরঙ্গাবাদ, কিন্তু পরের বছর সম্রাট আওরঙ্গজেবের তাকে দিল্লিতে ফেরত পাঠান। ফলে দুর্গের কাজ অসমাপ্ত রেখে তাকে দিল্লি চলে যেতে হয়। এরপর সুবেদার হয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসেন শায়েস্তা খাঁ। যুবরাজ আজম শাহ তাকে লালবাগ কেল্লা দুর্গের অসমাপ্ত কাজ শেষ করার জন্য অনুরোধ করেন। শায়েস্তা খাঁ দুর্গের কাজ পুনরায় শুরু করেন, কিন্তু 1684 সালে তার অতি আদরের মেয়ে পরী বিবি মারা গেলে তিনি অশুভ মনে করে এই নির্মাণ কাজটি বন্ধ করে দেন। এর পরিবর্তে নির্মাণ করেন চিন্তাকর্ষক পরী বিবির মাজার ও পরী বিবির সমাধি সৌধ। এর মধ্যে লালবাগ দুর্গের প্রায় 12% নির্মাণ কাজ শেষ হয়ে যায়। দুর্গের নিয়ম অনুযায়ী একটি ভূগর্ভস্থ পথ নির্মাণ করেন। আত্মরক্ষা কিংবা প্রয়োজনবশত পালিয়ে যাওয়ার জন্য সাধারণত এ পথ ব্যবহৃত হয়। দুর্গের দক্ষিণ পূর্ব দেয়ালের সঙ্গে যুক্ত আছে এই সুড়ঙ্গ পথটি। আপনাদের যদি অন্য কোনো দর্শনীয় স্থানের ভিডিও পেতে চান তো কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভিডিওটি আপনাদের কাছে প্রদর্শন করার জন্য। লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি। লালবাগ কেল্লা রবিবার বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে। এছাড়াও সকল বিশেষ সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে। গ্রীষ্মকালীন ও শীতকালীন অনুযায়ী লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস রবিবার সাপ্তাহিক বন্ধ, সোমবার দুপুর 2:30 থেকে বিকেল 6টা পর্যন্ত, শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 6টা, মাঝে দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকবে। সপ্তাহের বাকি দিন অর্থাৎ
সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত, 1টা থেকে 1:30টা পর্যন্ত বন্ধ থাকবে। অক্টোবর থেকে মার্চ রবিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। সোমবার দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত, শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 5টা, মাঝে দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকবে। সপ্তাহের বাকি দিন অর্থাৎ অন্যান্য দিনগুলোতে সকাল 9টা থেকে বিকেল 5টা, মাঝে 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকবে। সরকারি বিশেষ ছুটির দিনগুলোতে লালবাগ কেল্লা বন্ধ থাকে। কিভাবে যাবেন লালবাগ কেল্লায়? ঢাকার যে কোনো জায়গা থেকে লালবাগ কেল্লায় যাওয়ার জন্য আপনার সুবিধা মতো বাহনে লালবাগ আসতে পারেন। লালবাগের দুর্গে যাওয়ার জন্য কয়েকটি পথ আছে, আপনার সুবিধা মতো রুটে আপনি ব্যবহৃত করতে পারেন। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান গোলাপ শাহ মাজার আসতে হবে, সেখান থেকে রিক্সা অথবা লেগুনাতে করে কেল্লায় যেতে পারেন। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা নিউ মার্কেট, নীলক্ষেত, শাহবাগ, টিএসসি অথবা আজিমপুরে এসে রিক্সায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায়। সদরঘাট থেকে রিক্সায় বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কেল্লায় যেতে পারবেন। এছাড়াও ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজিতে করে সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।